আছো, বিষ্ণু আছো, সুপর্ণা আছো, যারা পড়েছো স্টোরিটা আগে। সো আজকে ওরাই বলবে। প্রথমে অভিক দিয়ে শুরু হোক, অ্যালফাবেটিক্যালি, A B তারপরে S। সো ফার্স্ট এ। অভিক বলো তো, ফ্লাই মনে আছে? হ্যাঁ স্যার পড়েছি। আমরা যেটা লার্জলি আলোচনা করছি এবং যেটা বোঝার চেষ্টা করছি আলোচনার থেকে, আমার এখানে উদ্দেশ্য এটা না ফ্লাই এ কি বলেছে না বলেছে, আমার এখানে উদ্দেশ্য এটা যে তোমাদেরকে জাস্ট একটু বোঝানো হোয়াট ইজ লিটারারি মডার্নিজম। সেটা বোঝানোর জন্য আমরা স্টোরিগুলোকে ব্যবহার করছি, কারণ এগুলোর মধ্যে দিয়ে আমরা অনেক বেটার দেখতে পাবো কিভাবে অ্যাকচুয়ালি লিটারারি মডার্নিজমকে বিভিন্ন রাইটার্সরা ইউজ করেছে। অভিক বলার আগে জাস্ট দু একটা ছোট্ট ইনফরমেশন। ক্যাথরিন ম্যানসফিল্ড হচ্ছে সেই ফিগার যাকে বলা হয় যে ভার্জিনিয়া উলফের কম্পিটিটর, এবং ইংল্যান্ডে একটা বড় সময় ধরে, লন্ডনে বিশেষ করে, এরকম ধরা হতো যে ক্যাথরিন ম্যানসফিল্ড যদি লিখতেন তাহলে নাকি ভার্জিনিয়া উলফ পাত্তা পেত না। মানে দিজ আর অ্যাবসলিউটলি anecdotes. I don't know how much of truth is there. কিন্তু এইগুলো দেখবে হিস্ট্রি অফ লিটারেচারে বলা হয় যে এতটাই পাওয়ারফুল একজন রাইটার, এতটাই তার মানে ইমেজ গুলো স্ট্রং, যে কেউ কেউ বলে যদি উনি সেভাবে লিখতেন, উনি উনি লিখতে পারেননি। আই ডোন্ট নো ইফ শি ডাইড আর্লি অর সামথিং লাইক দ্যাট, যে কারণে উনি লিখতে পারেননি। কিন্তু উনি যদি সেভাবে লিখতেন তাহলে এটা একদম সত্যি কথা যে আমরা ডোরোথি রিচার্ডসন বা ভার্জিনিয়া উলফ এদের সাথেই একে রাখতাম, এতটাই শি ইজ প্রলিফিক। সো এরকম একটা রাইটার। এবং ইনফ্যাক্ট এই কথাটা কিন্তু এমন নয় যে লোকেরা গল্প শুধু বলতো, এই কথাটা কিন্তু ইনফ্যাক্ট মানে বিভিন্ন জার্নালে ওই সময় ডিসকাস হতো যে ম্যানসফিল্ড কেন লিখছেন না। এবং যারা যারা ভার্জিনিয়া উলফের অপোজিট ক্যাম্প ছিলেন, ওই যুগেও হিংসা, এই ধরনের কম্পিটিশন, গোল লড়াই ছিল, যারা যারা ভার্জিনিয়া উলফের অপোজিট ক্যাম্প ছিলেন তারা ক্যাথরিন ম্যানসফিল্ডকে ভীষণ রকম ভাবে হাইলাইট করতেন, যে না আমরা ভার্জিনিয়া উলফ বড্ড বেশি এক্সপেরিমেন্ট করছেন, যেটা অ্যাকিউজেশন উলফ সম্বন্ধে, যে উলফ বড্ড বেশি এক্সপেরিমেন্ট করছেন। আমি মডার্ন ফিকশন পড়াবো তখন বুঝতে পারবে। বড্ড বেশি টাইম নিয়ে খেলা করছেন, ইমেজের কথা বলছেন। দ্য হিউম্যান কন্টেন্ট ইজ মিসিং ফ্রম উলফ স্টোরি। নাও দিস ইজ আপ টু ইউ, আমি একদম এটা বিশ্বাস করি না, বাট স্টিল এটা একটা কথা বলা হয় যে হিউম্যান ইমোশনস, হিউম্যান কন্টেন্ট ইজ মিসিং। যে কারণে ফ্রস্টাররা বলছে যে না আমরা এতটাও এক্সপেরিমেন্ট করব না যে আমরা অ্যাকচুয়ালি স্টোরিটাকেই হারিয়ে ফেলবো। দেয়ার শুড বি এ প্লট। প্লট না থাকলে কি করে গল্প বলা হবে? দেয়ার শুড বি এ প্লট। আমরা এতটাও এক্সপেরিমেন্ট করবো না যে প্লটই থাকবে না, এতটাও এক্সপেরিমেন্ট প্লট করবো না যে টুইস্টটা কি? ক্যারেক্টারই থাকবে না, মিনিমালিস্ট। ইয়েস, আমরা কখনোই প্লট ফিল্ডিং টুইস্টটা এর মতো 50-60টা ক্যারেক্টার খাড়া করবো না, বা গল্প। কখনোই আমরা তোমার এর মতো কি বলে এদের মতো ভিক্টোরিয়ানদের মতো, মানে ডিকিনসনের মতো ব্লিক হাউস প্রায় 100 কতটা ক্যারেক্টার আছে, জানি না তো ঠিক। একেবারে ব্লিক, ইউনো। সো ব্লিক হাউসের মতো আমরা লিখবো না, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আমরা কখনো কোনো ক্যারেক্টারই থাকবে না, একটা দুটো ক্যারেক্টার, বা ক্যারেক্টার গুলো সেভাবে ক্যারেক্টার হয়ে উঠবে না। ক্যারেক্টার গুলোর জাস্ট কতগুলো ইমপ্রেশনকে আমরা এক জায়গায় লিখে একটা স্টোরি করবো। দ্যাট ইজ নট দ্য পারপাস অফ লিটারেচার। লিটারেচার শুড হ্যাভ স্টোরি। এই দুটো ওপিনিয়ন কিন্তু ইজ দেয়ার, একটা ফস্টারের একটা ক্যাম্প, আর একটা বলতে পারো এজরা পাউন্ডের ক্যাম্প। এজরা পাউন্ডরা মনে করছে আভাগার্দে যারা, যে এদেরকেই বলছি আমরা নিউ গার্ড, আভাগার্দ, দ্য নিউ গার্ড অফ দ্য কালচার। এরা কিন্তু খুব ডিস্টিংক্টলি বলছে এক্সপেরিমেন্টেশনই হচ্ছে একমাত্র উপায় টু অ্যাড্রেস দ্য মডার্ন ক্রাইসিস। আর উল্টো দিকে ফস্টাররা বলছে যেন একটা সার্টেন এলিমেন্ট অফ রিয়েলিজম আমরা রাখবো, সিম্বলিজম ইউজ করবো, কিন্তু প্লট, স্টোরি, মেন জিনিসগুলো আমরা ত্যাগ করবো না। সো লেটস কাম টু দ্য স্টোরি। অভিক, কুইকলি একটু বলো, ইন হোয়াট সেন্স ফ্লাই ইজ এ মডার্ন স্টোরি। আবার ভুল বলছি, ফ্লাই ইজ এ স্পেসিমেন অফ লিটারি মডার্নিজম। আর যদি মডার্ন তো সবাই। যদি স্যার সেটা ভাবতে দেওয়া হয়, বিষয়টা যেটা দেখলাম ট্রাই করে বা পড়েছিলাম যখন মনে তখন আছে বুঝেছিলাম। ফ্লাইটা? কিছুটা মনে আছে, আমি দেখেছি রিসেন্ট টাইমে কিছুটা আবার। যা বুঝেছি সেটা অভিক হচ্ছে। কি আছে নাকি ভিডিওতে? স্যার অন শুনতে করা পাচ্ছেন যাবে আমাকে? অভিক না, ভিডিও? শোনাচ্ছে না তো। আচ্ছা। স্যার, ওর কথা শোনা যাচ্ছে না, ও পাশেই আছে যদিও। তুমি ওর পাশে আছো? হ্যাঁ, তো তোমার মাইক্রোফোন থেকেও বলুক, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে ওকে। বা তোমার অ্যাকাউন্টটা থেকেও বলুক, দুটো হয়। এবার শুনতে পাচ্ছেন স্যার? একটু ভিডিওটা অন করো। হ্যাঁ শুনতে পাচ্ছি, একটু ভিডিওটা অন করো। স্যার, আমি যেটা স্পেশালি বুঝেছি ফ্লাই পড়ে বা যখন পড়েছিলাম, যে মডার্নিজমের কথা যদি বলতে চাই, সেখানে একটা ওই
কি বলবো, একটা সাইকোলজিক্যাল বিষয় আছে যেখানে মানুষ একটা দ্বন্দ্বের মধ্যে আছে। যে আমার প্রত্যেক সময় এরকম ফিল হয় যে প্রত্যেক মানুষের ভেতরে দুটো করে ক্যারেক্টার আছে, একটা যেটা আমি সবার সামনে, আর একটা যেটা আমি কোথাও গিয়ে আমার একাকিত্বের মধ্যে থাকি। তো ফ্লাইয়ের মধ্যে সেরকম যখন দেখলাম মিস্টার ওডিফিল্ড যখন আসলো, তখন বস এখানে নিজেকে খুব একটা ডমিনেটিং ক্যারেক্টার হিসেবে তাকে শো করছে। তার ফিগার, তার বয়স বাড়া সত্ত্বেও তার অফিসের লুক, প্রত্যেকটা জিনিসটা ব্র্যাক করছিল। তো সেভাবে জিনিসটা আগাতে আগাতে যখন ওডিফিল্ড, আমার এরকম ফিল হলো কোথাও গিয়ে যেন ওই যে কোথাও গিয়ে ডমিনেট করছিল বস ওকে, তো সেটাকে কোথাও ব্রেক করার জন্য সে ও জানলো বা বুঝতে পারছিল যদি ওর ছেলের কথা বলি আমি, তাহলে সেখানে কোথাও গিয়ে সেটা একটা রোল প্লে করতে পারে। তো সে সেটা করলো। আর তারপরে তার সে মানে একটা তুমি বলছো, আমি তোমাকে এক সেকেন্ড থামিয়ে বলছি, মানে একটা হুম তাহলে তুমি ফিচার বলছো যে সাইকোলজিক্যাল এলিমেন্ট, যেটা কিভাবে এখানে ইউজ হয়েছে। হুম সাইকোলজিক্যাল এলিমেন্টে বলতে গেলে তুমি মিন করতে চাইছো দি ডুয়ালিটি অফ হিউম্যান ক্যারেক্টার, তাই তো? হ্যাঁ রিফ, যে একটা what you act out in the outside world and what is there in the inside. হুম So this inside and the outside, এটা বোধহয় একটা কনফ্লিক্ট সবসময় চলছে। হ্যাঁ, আর এটা একটা চলছে, আর পরে যখন দুটোর মধ্যে একটা যে ক্যাচ। হ্যাঁ এই ক্লাসটা দেখতে পেয়েছি। আর তারপর আরও যেটা স্পেশালি মনে হয়েছে, যখন স্পেশাল ওডিফিল্ড চলে গেল, তারপরে যখন ও অ্যাকচুয়াল সেলফটার মধ্যে ফিরে আসলো, যেটা সে নিজের ভেতরের সেলফ, যেটা কাউকে শো করতে হচ্ছে না, কোথাও প্রিটেন্ড করতে হচ্ছে না, যেখানে অ্যাকচুয়াল যা সেই সেটাকে ফেস করতে পারছে। তো সেখানে গিয়ে যখন ওই ফ্লাইটটা যখন ওখানে গিয়ে পড়লো, কোথাও গিয়ে আমার মনে হচ্ছে সে নিজের সঙ্গে ওই ফ্লাইটের কোথাও একটা রিলেশন খুঁজে পেলো। যে সে যখন ওই জিনিসটার মধ্যে, যখন ইঙ্কপটটার মধ্যে ফ্লাইটে পড়েছিল, অনেক স্ট্রাগল করার চেষ্টা করলো, ফ্লাইটটাকে অবজার্ভ করছিল, তো সে নিজেই ব্লোটিং পেপারটার মধ্যে ফ্লাইটটাকে রাখে, প্লেস করে। তো এই বিষয়গুলো কোথাও গিয়ে ও ফিল করতে পারছিল, কোথাও গিয়ে রিকভার করার চেষ্টা করছে, কিন্তু ও যখন রিকভার করে উঠতে যাচ্ছে তখন যেন ওর মনে হচ্ছে যে না, আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি কোথাও গিয়ে সাকসেসফুল না হয়তো, তাই সে ফেল হচ্ছে। তারপরে সে বড় একটা ইঙ্কে ড্রপ ফ্লাইটের মধ্যে আবার ফেলছে, ফ্লাইটটা মারা যাচ্ছে। আর তখন এরকম একটা কোথাও লাইন পড়েছিলাম যে অ্যাজ ফ্লাইস টু দ্য ওয়ান্টন বয়েস আর ইউ টু দ্য গডস, এরকম একটা লাইন কোথাও একটা পড়েছিলাম। তো ওই লাইনটার কথা মনে পড়ছিল, যেমন করে এখানে ফেট রোল প্লে করছে একটা বড়, যে আমরা কতটা রিকভার করতে পারি বা না পারি। আর সব থেকে স্ট্রাইকিং বিষয় যেটা লেগেছিল আমার, যে বস এত কিছু নিয়ে ওর অফিস, ওর যেগুলো বিজনেস, প্রত্যেকটা জিনিস নিয়ে যতটা ব্র্যাক করতো, যতটা এটা নিয়ে প্রাউড ছিল, এই সবগুলো আমার মনে হলো একটা পর্দা, একটা মুখোশ, যেটা হয়তো আমরা সবাই করে থাকি, যে আমাদের কোথাও গিয়ে একটা নিজের যে একটা ডিপ্রেসড সেলফ আছে সেটাকে হাইড করার জন্য। সেটা আমি ওখানে খুঁজে পেয়েছি। তো ওই দিক দিয়ে আমার গল্পটা খুব ভালো লেগেছে। ওই দিক দিয়ে যদি মডার্নিজমের যদি একটা কথা বলতে হয়, যেখানে একটা ডিপ্রেসিং সিচুয়েশন সবার মধ্যে আছে, তো সেটা এখানে কনফেস করেছে ক্যাথরিন ম্যানসফিল্ড, বা ওই ক্যারেক্টারটার মধ্য দিকে হিউম্যান যে একটা কোয়ালিটি, তো এটা দেখেছি ওখানে। আর প্রত্যেকটা জিনিস পাওয়া না পাওয়ার একটা কনফ্লিক্ট সবসময়, যা কি হতে পারতো লাইফ, কি চেয়েছিলাম আর কি হলো, সেটার মধ্যে যে একটা সবসময় লড়াই চলছে। এবার সেটাকে নিয়ে ডিল করা, সেটাকে নিয়ে সময় কাটানো, তো ওটা ফ্লাই কবি গল্পটার মধ্যে, শর্ট স্টোরির মধ্যে আমি খুব ভালো করে দেখতে পেয়েছি। তোমার কথাগুলোকে আমি এবার যদি ছেকে নিই, তার মানে তুমি একটা দিকে বলতে চাইছো সাইকোলজি যেটা বললে, সেকেন্ড তুমি বলছো সিম্বলিজমের ইউজ, যে কিভাবে সিম্বলটাকে দেখানো হচ্ছে, ফ্লাইকে ফ্লাই এন্ড দা বস। ডিপ্রেশন, এই দুটো কিভাবে একটাকে করসপন্ড করছে বা রিফ্লেক্ট করছে। তার মানে কোথাও গিয়ে মেন্টাল একটাই, আবার ওই আগের গল্পটার মতো এই গল্পটার খুব ইম্পর্টেন্ট প্লট, এখানে কিন্তু একটা প্লট আছে, আনলাইক মানে আমরা অ্যাটলিস্ট ক্যারেক্টারটার সম্বন্ধে জানতে পারছি, কিছুটা প্লট আছে শর্ট স্টোরিতে যতটুকু থাকতে পারে। যে একটা ক্যারেক্টার, তার একটা পাস্ট ছিল, সেখান থেকে সে আজকের জায়গাটা, এবং সেই পাস্টের মধ্যে তার একটা লস, ছেলে হারিয়ে ফেলা বা ইত্যাদি বিভিন্ন ফ্রাস্ট্রেশন এন্ড দা হোপলেসনেস, এবং সেখান থেকে আজকে তার বর্তমান হেল্পলেসনেস কন্ডিশনটা। তো এরকম একটা ছোট্ট হলো প্লট আছে, এবং সেই প্লটটাকে আমরা দেখতে পাচ্ছি ভীষণ রকম ভাবে রিয়েলিস্টিক কতগুলো ঘটনার বদলে সাইকোলজিক্যাল ঘটনাগুলোকে দিয়ে প্লটটাকে বেশি ভাবে বোঝার চেষ্টা করছে, বা হ্যাঁ। ডেসক্রাইব করা হয়েছে, তাই তো? এক্স্যাক্টলি। আর কিছু বিষ্ণু অ্যাড করবে? না স্যার, ঠিক তেমনভাবে কোনো কিছু ওরকমভাবে অবজার্ভ করতে পারিনি। আচ্ছা শ্রীপর্ণা, এক্সিস্টেনশিয়ালিজম আর ফ্লাই, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এই স্টোরিটার জন্য। আমার মনে হয় স্টোরিটা লিটারারি মডার্নিজম তো ডেফিনেটলি, বাট অ্যাট দ্য সেম টাইম দিস ইজ আ স্টোরি অ্যাবাউট এক্সিস্টেনশিয়ালিজম। তুমি কি ভিডিওটা অন করতে পারবে? ইজ ইট পসিবল?
because of the bandwidth. Okay, it's fine. Carry on. Hmm. No, that's there. আমি বলছি তুমি existentialism দিয়ে যদি গল্পটাকে ভাবো, because you read existentialism, so that's why I'm asking it. যদি existential মানে আমরা যদি এরকম ভাবে ব্যাপারটাকে অ্যাপ্রোচ করি যে আমরা existentialism বুঝবো এই গল্পটা বোঝার মতো, ওকে? কারণ ওটা যেহেতু একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ মডার্নিজম, যেটা আমি মানে একটা যদি হয় আভাগার্ডে এক্সপেরিমেন্টেশন, বিভিন্ন ন্যারেটিভকে নতুন করে বলা, বিভিন্ন ইমেজ ইউজ করা, ইত্যাদি ইত্যাদি। আরেকটা খুব ইম্পর্টেন্ট সেন্ট্রাল এলিমেন্ট হচ্ছে মডার্নিজমের এক্সিস্টেনশিয়ালিজম, দ্যাটস ক্লিয়ার, রাইট? তাহলে এক্সিস্টেনশিয়ালিজমটা আমি বুঝতে চাইছি থ্রু দিস স্টোরি, বা বাকিদের তাহলে হেল্প হবে যে গল্পটাও জানা হলো, আর হোয়াট ইজ এক্সিস্টেনশিয়ালিজম সেটাও খানিকটা জানা হলো। তুমি যদি এরকম ভাবে ডেসক্রাইব করতে হয় যে ফ্লাই অ্যাজ অ্যান এক্সিস্টেনশিয়ালিজম or as a story that testifies or attests to the existentialism, তাহলে কিভাবে বলবে, কি কি পয়েন্ট হাইলাইট করবে এক্সিস্টেনশিয়ালিজম দেখানোর জন্য? আমার কথাটা বুঝলে তো? মানে এক্সিস্টেনশিয়ালিজম বোঝার জন্য এই গল্পটা কে দিয়ে, গল্পটাকে দিয়ে বোঝার জন্য একটা মনে আমরা হচ্ছে কোন কোন দিক এক্সটেনশন দেখাবো বলতে কি so বলতে that we চাইছি can যে আমি এখানে আছি কিন্তু আমি এখানে নেই। দেখো কি বল। কি লাইন কেটে গেল? হ্যাঁ হ্যাঁ, একটা কোনো আওয়াজ হচ্ছে তোমার বোধহয় হেডফোনে ইউজ করছো না এমনি ফোনে ইউজ করছো? হেডফোনটা প্রবলেম হয়ে গেলে এরকম একটা সাউন্ড হচ্ছে। হ্যাঁ, একটু চট করে বলো দু একটা। হোয়াট ইজ এক্সিস্টেনশিয়ালিজম? একদম প্লেন আগে কথায় আসে। ওকে জিজ্ঞেস করে শ্রীপর্ণার প্রবলেম হচ্ছে। আচ্ছা, কেউ আর বলবে? ঈশিতা, পড়েছো গল্পটা? অন করিস না ওটাতে, এটাতে না, পড়েছো? তোমার ভিডিও কি প্রবলেম হচ্ছে ভিডিওতে? সামনে হ্যাঁ, কি হলো মনে হয় পড়ে? কি কি বুঝলে, কি মনে হলো? আমি কিন্তু প্রতিদিন ঈশিতা, হুসেন এই দু একজনকে বলছি বাকিরাও পার্টিসিপেট করো, মানে দ্যাট উড মেক থিংস মোর এনগেজিং। আমি এটা এমন নয় কিন্তু এই স্যার এবার আমাদেরকে ধরবে, এবার আমাকে ধরবে, ব্যাপারে আমার না টান আসে, তেমনটা নয় ব্যাপারটা। তোমরা সবাই পার্টিসিপেট করো, বলে তো ভালো লাগবে। হ্যাঁ বলো ঈশিতা। স্যার রবিকদা যেটা বললো এখানে সিম্বলিজমের ব্যাপারটা যেটা, আর এক্সিস্টেন্সিয়ালিজমের যেটা আপনি বললেন, বসের ভেতরে যখন উদিতির বলে ওকে চলে যায় তখন ওর মধ্যে যে একটা লোনলিনেস, একটা নাথিংনেস কাজ করে। কি কোথা থেকে লোনলিনেসটা তো আমরা বুঝতে পারছি, নাথিংনেসটা কোথা থেকে আসছে, হুইচ ইজ সো ইম্পর্টেন্ট। নাথিংনেসটাই হচ্ছে এক্সিস্টেনশিয়ালিজমের খুব আমি আগে আমি একটুখানি একটু সময় নিচ্ছি সবাইকে একটু জাস্ট একটা ছোট্ট লাইন ধরানোর জন্য। সেটা হলো আগের দিনে মনে হয় তোমাদের বলছিলাম যে প্রধান যে জার্মান থিঙ্কিং এ অ্যাকচুয়ালি এক্সিস্টেনশিয়ালিজমের জন্য কিন্তু লার্জলি, যদিও ফ্রেঞ্চ থিঙ্কিং, কিন্তু মেইন জায়গাটা কিন্তু এই যে জার্মান রোম্যান্টিসিজম। জার্মান রোম্যান্টিসিজমের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন কি? জার্মান রোম্যান্টিসিজম, এক কথায়। হ্যাঁ, কি বলছো ঈশিতা? বুঝতে পারছি না আপনার কথা আমি। তুমি শুনতে পাচ্ছ না? বাকিরা শুনতে পাচ্ছে তো? স্যার শুনতে পাচ্ছি তো। তুমি ভিডিওটা নাহলে অফ করো ঈশিতা, তা যখন বলবে তখন ভিডিওটা অন করো, তাহলে হয়তো শুনতে পাবে। হ্যাঁ, জার্মান থিঙ্কিং এর সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হচ্ছে রোম্যান্টিসিজম থেকে, জার্মান রোম্যান্টিক। তারা আমাদেরকে এটা বললো, যেটা আমি আলোচনা করেছি প্রথম দিকে হয়তো একটা দুটো ক্লাসে, যে এটা বললো যে কোনো কিছুই এক্সিস্ট করছে না আনটিল আমরা সেটাকে পারসিভ করছি। অর্থাৎ আমার পারসেপশন কোনো একটা জিনিসকে জিনিস করে তুলছে। সো ফর এক্সাম্পল এই মাউসটা ইজ দেয়ার, রাইট? এটা ততক্ষণই এক্সিস্ট করছে যতক্ষণ আমি এটাকে পারসিভ করছি। আমার পারসেপশনের জন্য মাউসটা এক্সিস্ট করছে, রাইট? আদারওয়াইজ যদি ধরো একদম খুব সিম্পল ওয়েতে বলি, এটা যদি এখন তুমি এমন একজনের হাতে দাও যে এটা জানে না কি ফাংশন, সেটাকে কিভাবে ট্রিট করবে? ইট পাথর যেভাবে করে সেভাবেই করবে,
তাহলে একটা বস্তু, একটা ম্যাটার becomes matter when I perceive it or I give it some kind of value to it, right? এটা আমি মানে তার মানে এক কথা বলতে গেলে আমার চেতনা বা আমার থিঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওইটাই একটা জিনিসকে ইম্পর্টেন্ট জিনিসে পরিণত করছে। বোঝা গেছে? তার অর্থাৎ আমাকে খুব গুরুত্ব দিচ্ছে জার্মান রোম্যান্টিসিজম। আমাকে বলতে আবার আমাকে ভেবো না, আইকে। আই ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওটাই কোনো একটা বস্তুকে ইম্পর্টেন্ট করে তুলছে, রাইট? এই আইটাকে জার্মান রোম্যান্টিকরা খুব গুরুত্বপূর্ণভাবে নিয়ে এসেছিল। এই আইটাকে নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট হচ্ছে ইন দ্য এন্টায়ার 19th সেঞ্চুরি। কারণ একদিকে জার্মান রোম্যান্টিকরা আইটাকে গ্লোরিফাই করতে গিয়ে কেউ কেউ বলে হিটলার বানিয়ে দিল, ফলে আইটা নিয়ে একটা ভয় তৈরি হতে শুরু করছে। যদি আই করতে গিয়ে আমি আলটিমেটলি একটা কার্টেসিয়ান ওই ওই হিটলার লাইক আই এ পরিণত হয়, তাহলে বেটার আমার আইটাকেই পুরোপুরি ত্যাগ করে দেওয়া উচিত। এবং সেটাই কিন্তু করছে 1920-30 নাগাদ। এই সময়টাতে লার্জলি জার্মানে দুজন জার্মানের নাম নিব আমি। একজন হচ্ছে এডওয়ার্ড হুসেল, আর একজন হচ্ছে হাইডেগার। এরা দুজন, নাম দুটো জানা দরকার ওই কারণেই নিলাম। এরা দুজন বলার চেষ্টা করছে যে আইটা অ্যাকচুয়ালি ইজ এ প্রোডাক্ট অফ দ্য আদার, মানে ঘুরিয়ে দিল পুরো। কি বললো? বস্তু আছে কারণ আমি পারসিভ করছি, এটা এতদিন বলেছিল। অর্থাৎ আই খুব ইম্পর্টেন্ট, আই না থাকলে এটা নেই, আই না থাকলে এটা নেই, ঘুরিয়ে দিল। এরা বলছে এইটা না থাকলে আই নেই। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। আই কি? আই হচ্ছে এই সমস্ত কিছু যেগুলো আইকে তৈরি করেছে। এটা আমি অনেকবার আলোচনা করছি, কারণ এটা কিন্তু মডার্নিজমের আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। ফর এক্সাম্পল বই, ঘর, বোর্ড, টেবিল, চেয়ার, এগুলোই তো আমাকে তৈরি করেছে, এটা আমি বলেছি, রাইট? তোমাকেও দেখবে লক্ষ্য করে, তোমার কিছু জিনিস থাকবে যেগুলোর জন্য তুমি আছো, ওগুলো যদি বাদ দিয়ে দাও তুমি নেই। কোন একটা হারমোনিয়াম ছাড়া সিঙ্গার হয়? ক্যান ইউ থিঙ্ক অফ এ সিঙ্গার উইদাউট মাইক? আর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো একটা সিঙ্গারকে সিঙ্গার করেছে। একটা কোনো ল্যাপটপ একটা কিছু লেখার যেটা রাইটারকে রাইটার করে। সিমিলার ওয়েতে তুমি এরকম যে কোনো লোকের ক্ষেত্রে চলে যাও, দেখবে লক্ষ্য করে সে কোনো কিছু অবজেক্টিভ কন্ডিশন না থাকলে সাবজেক্টটা তৈরি হচ্ছে না। তার মানে সাবজেক্ট কি করবে? সাবজেক্ট ফুললি অবজেক্টের কাছে কৃতজ্ঞ। অবজেক্ট আছে বলেই সাবজেক্ট আছে, অবজেক্ট নাই, সাবজেক্ট নাই। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের ওই ভবনটি নাই, ঘরটি নাই, লাইটটি নাই, বোর্ডটি নাই, চেয়ার নাই, টেবিল নাই, আমরাও নাই। তুমি এতক্ষণ অব্দি হয়তো অনেক অহংকারে ভাবছিলে যে আমি একটা বিশাল কিছু আমি পড়তে চাইছি, জানতে চাইছি। আমি বা জার্মান থিঙ্কাররা পরবর্তীকালে বলছে ওগুলো নাই তো আমিও নাই, যার জন্য ওরা আই শব্দটাকে পুরোপুরি ত্যাগ করে আরেকটা শব্দ ইউজ করছে, যেটা হচ্ছে বিইং। সো বিইং, দিস ইজ সো ভাইটাল। আমি কে? আমি হচ্ছে বিইং। এবং বিইং শব্দটার সাথে আরেকটা শব্দ ওরা ইউজ করছে, ডিজাইন। ডিজাইন, ডিজাইন, দা সাইন। অর্থাৎ বিং এর কিছু সাইন পাওয়া যাচ্ছে, সেই সাইন গুলোকে দিয়ে বিং কে চেনা যায়। যে এক্সাম্পলটা হাইডেগার ইউজ করেছে, দুটো এক্সাম্পল ইউজ করেছে, খুব ফেমাস দুটো এক্সাম্পল। একটা হচ্ছে কার্পেন্টারের এক্সাম্পল, আর একটা ইউজ করেছে ফার্মারের এক্সাম্পল। ফার্মারের এক্সাম্পলটা খুব অনেকবার আমি বলেছি, আই এম এগেইন রিপিটিং মাইসেলফ। আই নো ইট মাইট বি বোরিং ফর সামওয়ান, বাট স্টিল একটু ভেবে দেখো। থিঙ্ক অ্যাবাউট দ্য ফার্মার। হু ইজ এ ফার্মার? ওয়ান হু ফার্মস। তুমি এক্ষুনি বলে দিবে খুব হিউরিস্টিক ওয়েতে, ও যে কিনা চাষ করে সেই ফার্মার। যে চাষ করে সেই ফার্মার না, হাইডেগার বলবে যে গামছাটা নিয়ে চাষ করতে গিয়েছিল, এই গামছার মধ্যে ঘামগুলো হচ্ছে ফার্মার। যে কোদালটা নিয়ে চাষ করতে গেছিল, কোদালের মধ্যে মাটি যেটা যে লেগে আছে সেটা ফার্মার। ও ফার্মারের শু গুলোকে দেখাচ্ছে, শুটার মধ্যে কাদা মাখা, কারণ ওই শুটা কাদার মধ্যে ঢুকেছিল, ওই শুটা হচ্ছে ফার্মার। ওই শু আমি অ্যাড করছি গামছা আর কোদাল, যেটা ও বলেনি, বাট গামছা আর কোদাল। আর মাথার ওই যদি হ্যাটটাকে মাথায় রাখো, পুটলির মধ্যে একটুখানি কি বলে মুড়ি আর ছাতু নিয়ে গেছিল দুপুরবেলায় খাবে বলে, এগুলো সব তুমি এক এক করে নিয়ে নাও, দেখবে কি থাকবে? একটা ব্যক্তি থাকবে, ফার্মার থাকবে না।
এখন কেউ চাইলে বলতে পারো যে ফার্মারটা লোন নিয়েছিল ব্যাংক থেকে, সেইটা হচ্ছে ফার্মার। ইয়েস, লোনটাকে তুমি ওর কাছ থেকে কেড়ে নাও, দেখবে ফার্মার বলে কিছু নেই। সো হাইডেগার বলছে দেখো এই সমস্ত কিছু, এগুলোকেও বলছে বিইং, এবং এই বিইং গুলো কি করে এসছে, এগুলো বিকামিং এর মধ্যে দিয়ে এসছে, এগুলোর মধ্যে দিয়েই আমি বিকাম হই, আই বিকাম এ ম্যান, এ পারসন বিকাম এ ফার্মার। কি করে? একটা গায়ের গামছাটা, পুটলির ওই সামান্য চাল, সরি মুড়ি আর ছাতুটা, পায়ের ওই জুতাটা যেটা হাইডেগার বলছে, লুঙ্গিটা, এখানেও কিছু কাদা লেগে থাকতে পারে, all of them are coming together and making that farmer a farmer. কার্পেন্টারের ক্ষেত্রে বলছে, কার্পেন্টারের হাতুড়িটাকে প্রচন্ড গুরুত্ব দিচ্ছে হাইডেগার। হাতুড়ির ওই ঠক 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 ঠক, সাপোজ হাতুড়িটা নেই, ওই নেলটা নেই, ওই নেল আর হাতুড়ি কথা বলছে, বলছে দুটো নেই, ঠক 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 আওয়াজটা নেই, there is no carpenter. কার্পেন্টারের জন্য ওই দুটো খুব ইম্পর্টেন্ট, ওই দুটো না থাকলে there won't be a carpenter. এবং কার্পেন্টার প্রত্যেকদিন নেলটা ঠুকছে, এটাকেও আবার হাইডেগার খুব গুরুত্ব দিয়েছে, প্রতিদিন আসছে নেলটা ঠুকছে, আমি প্রতিদিন আসছি বইয়ের পাতা উল্টাচ্ছি না। এখানেও হাইডেগার বলছে এটা একটা ইনঅথেন্টিক এক্সিস্টেন্স। কেন ইনঅথেন্টিক এক্সিস্টেন্স? কারণ আমি কিন্তু কোনোদিন তাকিয়েও দেখিনি এই হ্যামারটার দিকে, আমি রোজ করি হ্যামার ঠুকি হ্যামার ঠুকি হ্যামার ঠুকি, একটা কার্পেন্টার। সো হাইডেগার বলছে দেখুন কার্পেন্টার কোনোদিন ভাবছেই না ওই হ্যামারটা কত সিগনিফিকেন্ট, কারণ ওর কাছে ওটা জাস্ট একটা বস্তু, যেটা মানে অবজেক্ট, কাট 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 কাট। আমার কাছে ল্যাপটপটা একটা বস্তু, আনি খুলি টক 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 টিকলাম, বাট আই হ্যাভ নেভার অবজার্ভ দিস ল্যাপটপ, জাস্ট অ্যাজ দ্য ফার্মার ডিডন্ট অবজার্ভ হিজ শু, জাস্ট অ্যাজ দ্য কার্পেন্টার ডিডন্ট অবজার্ভ দ্যাট হ্যামার, রাইট? এখন তুই বলবি ওর কাজটা নিয়ে তো কাজ, হ্যামারটা অবজার্ভ করে হবেটা কি? আমার ল্যাপটপটা নিয়ে কাজ, আমি ল্যাপটপটা নিয়েই হলাম। এটাকেই হাইডেগার বলছে ইন অথেন্টিক এক্সিস্টেন্স। তুমি তোমার সারাউন্ডিং, তোমার চারপাশের জগৎ নিয়ে তুমি অবজার্ভই করো না, এবং তুমি যদি একবার অবজার্ভ করো তুমি রিয়েলাইজ করবে আরে এই হ্যামারটা নেই তো আমি নেই, এই ল্যাপটপটা নেই তো আমি নেই, ইনফ্যাক্ট আমি সাবজেক্ট না, এরা সাবজেক্ট, এরাই আমাকে সাবজেক্ট বানিয়েছে, আমি বিষয় না, এগুলা হচ্ছে বিষয়। এই বিষয়গুলো না থাকলে আমি বিষয় হয়ে উঠতামই না। একবার যদি হ্যামারটার দিকে তাকাও, দ্যাট ইজ এপিফ্যানি। অ্যারাবির দিকে তাকাও, দ্যাট ইজ এপিফ্যানি। হ্যামারটার দিকে তাকালে ইউনিকনেস অফ দ্য হ্যামার, দ্য ইম্পর্টেন্স অফ দ্য হ্যামার। এবং একটা খুব দারুণ এক্সাম্পল দিচ্ছে হাইডেগার। হাইডেগার বলছে একটা কার্পেন্টার সকাল থেকে ঠুকে যাচ্ছিল, ঠক 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 করে যাচ্ছে, দুপুরবেলা হলো, ঠকঠকানি শেষ হলো, লাঞ্চ ব্রেক নিয়েছে। এটাও ও প্রত্যেক দিন ওই এমটি হোমোজেনাস টাইমের মধ্যে প্রতিদিন নেয়, নিয়েছে। 1টা বাজলো লাঞ্চ ব্রেক, দেখবে আমরা অনেকেই করি, 2টা বাজলে এবার খেতে হবে, লাঞ্চ ব্রেক। অনেকটা ওই হ্যামারের ঠকঠকানির মতো ব্যাপারটা। সো এবারও লাঞ্চ ব্রেক নিয়েছে, ও গেছে লাঞ্চ ব্রেকে। লাঞ্চ ব্রেকে যাওয়ার সময় হঠাৎ করে দেখছে যেখানে ও কাজ করছে তার বাইরে একটা অসাধারণ দুপুরবেলা, ব্রাইট সানলাইট, চকচক করছে চারপাশটা। সো ও আর লোভ সামলাতে না পেয়ে খাবারটা ভুলে গিয়ে মাঠে চলে গেল, গিয়ে মাঠে গিয়ে ওই সানলাইটটা দেখতে লাগলো। সানলাইটটা দেখতে গিয়ে হঠাৎ করে দেখছে পায়ের কাছে একটা ফ্লাওয়ার ফুটে আছে, ইট ওয়াজ এ ড্যাফোডিল। ড্যাফোডিলটার দিকে তাকিয়ে আছে হা করে, ফরগেটিং দ্য ফ্যাক্ট যে ও কার্পেন্টার, ফরগেটিং দ্য ফ্যাক্ট 1 ঘন্টা পরে ওকে আবার ওই কাজে ফিরতে হবে, আবার ঠক ঠক করতে হবে, ফরগেটিং দ্য ফ্যাক্ট যে ঘড়িতে কটা বাজে। এইবার হাইডেগার বলছে দিস ইজ অথেন্টিক এক্সিস্টেন্স। তাহলে হোয়াট ইজ ইনঅথেন্টিক? ক্লক টাইম, 1টা বাজে ক্লাস করতে হবে, পরীক্ষা আছে 2 তারিখ পড়তে হবে, দিস ইজ ইনঅথেন্টিক এক্সিস্টেন্স। একবারও তোমরা কেউ ভাবনি হোয়াট ইজ এক্সাম? Exam is the opportunity to show that how good you are in conceptualizing and expressing those concepts. এইভাবে যদি এক্সামকে দেখি, এটাই তো সুযোগ নিজের কনসেপশন গুলোকে এক্সপ্রেস করা, নিজের ল্যাঙ্গুয়েজকে এক্সপ্রেস করা, নিজের ইমাজিনেশনকে এক্সপ্রেস করা। অথেন্টিক এক্সিস্টেন্স ওই ছোট্ট মুহূর্তটা, যে ফ্লাওয়ারটাকে দেখে হি গট লস্ট, দ্যাট ইজ অথেন্টিক এক্সিস্টেন্স। কেন লস্ট হয়ে গেল? রবীন্দ্রনাথের সেই একই ভাষা,
বাড়ির বাইরের ছোট্ট বিন্দুটাকে দেখো ঘাসের উপরে, অনেক কিছু দেখেছো, ওই বিন্দুটার দিকে দেখো, বিন্দু দেখবে ছবিটা। এমন একটা কিছু তোমার মধ্যে জন্মাবে যেটা তুমি মনে হবে আগে তো আমি কোনোদিনই এভাবে ঘাসটাকে দেখিনি, ঘাসের মধ্যে শিশির বিন্দুটা দেখে। দ্যাট ইজ ইট। ওই শিশির বিন্দু, as small as that, can transform you. তুমি হঠাৎ রিয়েলাইজ করবে I exist, the Sein, there exist, the Sein, সেখানেও এক্সিস্ট করে। কোথায় এক্সিস্ট করে? ওই ড্যাফোডিলটার মধ্যে। কোথায় এক্সিস্ট করে? এইবারও হ্যামারটাকে দেখবে, যে হ্যামারটাকে নিয়ে সারাক্ষণ করে যায় খাট 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 খাট। এইবার হ্যামারটার দিকে দেখবে, দিস ইজ সামথিং নিউ। দা এই নিউনেসটার মধ্যেও নিজের এক্সিস্টেন্সকে খুঁজে পাবে, দ্য জাইনকে খুঁজে পাবে, অথেন্টিক এক্সিস্টেন্স। রাইট? তোমরা যখন ক্লাস থেকে বেরিয়ে যাও, একটা কোনো ভালো ক্লাস হয়, তারপরে যখন আমি বোর্ডের সামনে চেয়ারের মধ্যে বসে থাকি, আই রিয়েলাইজ দিস অথেন্টিক এক্সিস্টেন্স বলতে কি। যতক্ষণ ক্লাস চলে আই ডিডন্ট অবজার্ভ যে কি বোর্ড কি ক্লাস। তোমরা যখন বেরিয়ে যাও, ওই ফাঁকা হলটা, ফাঁকা চেয়ার, বোর্ডের ওপরে অনেক কিছু লেখা যেগুলো হয়তো আমাকে এবার মিটাতে হবে, then I realize my authentic existence. On those, in that process of erasing the board, in that process of getting out of the room, the lonely room, the empty benches, the ticking sound of the clock, that make me realize who I am, the Zain, right? So in that sense, life is always about taking the plunge from inauthentic existence to authentic existence. Authentic existence এর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে হাইডেগার, স্যার এবং সেটাই অ্যাকচুয়ালি হুসেলও বলার চেষ্টা করছে। হ্যাঁ বলো স্যার তাহলে ওখানে যে ওই যে বস, বলো। ওখান থেকে যে বস কে রিয়েলাইজ করছে উডি ফিল্ড চলে যাওয়ার পর, তাহলে কি এটাই মানে সেটাই অথেন্টিক, যেটা বলছেন অথেন্টিক এক্সিস্টেন্স? এক্স্যাক্টলি, মানে ওই মুহূর্তটাই বোধহয় সবচেয়ে অথেন্টিক গোটা স্টোরিটার মধ্যে। ওই মুহূর্তটাই সবচেয়ে অথেন্টিক। নাও এখানটাতে দুটো ওপিনিয়ন আছে, হ্যাঁ, দুটো দুটো এক্সিস্টেন্সিয়ালিজমের দুটো কথা আছে। একটাতে এইটা বললাম যে অথেন্টিক এক্সিস্টেন্সের দিকে যাওয়া, আরেকটা ওপিনিয়ন যেটা জাঁ পল সার্ত্রের। এটা আবার জাঁ পল সার্ত্রে কিন্তু আবার হাইডেগারকেই পড়ছে, হাইডেগারের বিং অ্যান্ড টাইম বলে বইটাকে পড়েই কিন্তু মুগ্ধ হয়ে বিং অ্যান্ড নাথিংনেস লিখছে। কিন্তু খুব মজার বিষয় হচ্ছে জাঁ পল সার্ত্রে পুরো একটা অন্য দিকে যাচ্ছে। জাঁ পল সার্ত্রে বলছে অথেন্টিক এক্সিস্টেন্সে ফেরাই যাবে না, বিং অ্যান্ড নাথিংনেস, অথেন্টিক এক্সিস্টেন্সে আর ফেরাই যাবে না। তাহলে কি আছে? এই ইনঅথেন্টিক এক্সিস্টেন্সটাতেই এনজয় করো। এনজয় শব্দটা বলছে না, ইনঅথেন্টিক এক্সিস্টেন্সটাকেই অ্যাকসেপ্ট করো, এবং সেটার মধ্যে দিয়ে তোমার বিং তৈরি হবে। এইখানে খুব প্রবলেমেটিক। অর্থাৎ তোমার বিং তৈরি হবে কি দিয়ে? এটা মেনে নিয়ে এই ইনঅথেন্টিসিটি গুলোকে মেনে নাও, এই হ্যামারটাকে মেনে নাও। ঠিক আছে, আমি রোজ ওই আসবো, খাটখাট করবো, এটাই আমার ভবিতব্য। আমি ওই মিথ অফ সিসিফাস, পাথরটা নেব, পাহাড় থেকে নামবো, আবার পাহাড়ে উঠবো, কামু। সো এটাই আমার ভবিতব্য। আমার এর বেশি আর কোনো ট্রান্সেন্ডেন্স হবে না, কোনো ঈশ্বর লাভ হবে না, কোনো এস্থেটিক কিছু লাভ হবে না। আমি এখানেই পড়ে আছি, এই পৃথিবীতেই পড়ে আছি, ব্যারেন ওয়ার্ল্ডেই পড়ে আছি, আমার আর এর বেশি কিছু হবে না। এটাকে মেনে না, এটাকে অ্যাকসেপ্ট করো না। এটা হচ্ছে আরেকটা এক্সিস্টেন্স। নাও হাইডেগার এটার প্রবল বিরোধিতা করছে, প্রবল। এরকম বলা হয় নাকি হাইডেগার যখন ছাত্রের বইটা বসে পড়ছিল, বলছে আমার বই পড়ে ছাত্রে এই বই লিখলো, যে নাকি ছুঁড়ে ফেলে দিয়েছিল। ফেমাস একটা অ্যানেকডট আছে। বইটা পড়ে একজন গেছে, ওকে বলছে হাউ ডিড ইউ লাইক সাত্রেস বুক। আর সাত্রের বুকটা কিন্তু তখনকার দিনে ভয়ঙ্কর ফেমাস, হাইডেগার কেউ পড়ে মানেই করতে পারছে না। আর সাত্রে এত সহজ ভাষায় লিখেছে, এত সহজ করে কথা বলেছে, লোকে একেবারে কিরবির করে কিনছে, বেস্ট সেলার, সবাই কিনছে, ফেমাস। সাত্রেকে নিয়ে একেবারে মানে ঈশ্বর বানিয়ে দিয়েছিল সবাই। তো হাইডেগার বইটা পড়ছিল, একজন সাংবাদিক গিয়ে ওকে জিজ্ঞেস করছে হোয়াট ডিড ইউ ফিল অ্যাবাউট দ্য বুক, হোয়াট হ্যাজ হি রিটেন, এরকম করে ছুড়ে দিয়েছিল। আমি কোথায় মানুষকে পুরোপুরি বিঙে নিয়ে চলে গেলাম, গিয়ে বললাম যে মানুষের অহংকার থেকে বেরিয়ে এসে বিং হও, আর ছাত্র ঠিক তার উল্টো বললো, বলে ওইসব বিং টিং খুঁজে লাভ নেই, চারপাশে রয়েছে কি নাথিংনেস, নাথিংনেসটা মেনে নাও, তাহলেই তুমি সাবজেক্ট হয়ে থাকবে। তার মানে অ্যাকচুয়ালি ছাত্রে আবার সাবজেক্টে ফিরে চলে আসলো। হাইডেগার চাইছে সাবজেক্ট থেকে পুরোপুরি বেরিয়ে যেতে। সাবজেক্ট বললে কিচ্ছু থাকবে না, বিং, রাইট? ওই মুহূর্তগুলো থাকবে, হারিয়ে যাওয়া, লস্ট, ড্যাফোডিলসটা দেখে হারিয়ে গেলে।
লস্ট, দ্যাট লস, ভুলে যাও। পড়ার পড়ার মোহে তুমি ভুলে যাও কবে এক্সাম হবে। দ্যাট ইজ হোয়াট হাইডেগার উড বি প্রপোজিং। কিন্তু তার উল্টোটা আবার ছাত্রের দিকে চলে যাচ্ছে। ছাত্র উঠবে বলবেন যে না, এক্সামে লড়াই করতে হবে, ভালো নাম্বার না পেলে চাকরি হবে না। একটুখানি আর তো পুরো একদম উল্টো দিকে, মানে হি উইল বি ওয়াকিং অন দ্য রিভার্স অর্ডার, যে এক্সামে ভালো পেতে হবে, নাম্বার করতে হবে, এক্সিস্টেনশিয়ালিজম, জীবনে এক্সাম দেওয়াটাই ভবিতব্য, আর কিছু করার নেই, কনস্ট্যান্ট এক্সাম দিয়ে যেতে হবে। এই যে হতাশাটা, এটাকে হতাশা, আবার এটাকে মেনে নিতে পারলে তুমি তোমার আইতে ব্যাক করে যাবে। আমার কোনো আর ফিউচার নেই, আমি এক্সামই দিব, এভাবেই লড়াই করব। এটা আরেকটা এক্সিস্টেনশিয়ালিজম, বুঝা গেছে? there is a হতাশা, there is an anguish, there is an ennui, there is an anxiety, বাট স্টিল তুমি আইটা থেকে যাচ্ছে ছাত্রতে। হাইডেগার বলছে আইটাকেই ফেলে দাও। এটা আরেক ধরনের এক্সিস্টেনশিয়ালিজম, যেটাকে কেউ স্পিরিচুয়াল এক্সিস্টেনশিয়ালিজম বলে, কেউ এস্থেটিক বলতে পারে। আই এম নট গোয়িং ইনটু দ্যাট। তোমাদের সামনে জাস্ট এই দুটো এক্সিস্টেনশিয়ালিজমের দুটো রূপ বললাম। একটা বললাম কিভাবে ইউ গেট লস্ট, ওই ড্রপটা ফেলছে, এন্ড হি গট লস্ট দেয়ার। এই ড্রপটা ফেলার মধ্যে, যে ফ্লাইটের মধ্যে এক একটা ব্লট, হি লস্ট। ওখানটাতে কিন্তু আর বস নেই, বস গট লস্ট ইনটু দ্যাট। ওয়াই হি গট লস্ট? কারণ প্রথম ওই ড্রপটাকে দেখছে যে একটা ড্রপ কি করতে পারে, এটা কোনোদিন দেখেইনি ও, রাইট? একটা ড্রপ কি করতে পারে, জাস্ট এ ওয়ান ড্রপ দ্যাট ক্যান ডু সো মাচ অফ হ্যাভক, রাইট? আবার তুমি যদি ছাত্রে দিয়ে দাও, তাহলে আবার এভাবে বলতে পারো যে ওই ড্রপটার মধ্যে দিয়ে ও হিউম্যান লাইফকে দেখছে। হিউম্যান লাইফ মানে কি? কনস্ট্যান্ট ফেট, যেটা বললে অভিকরা, কনস্ট্যান্ট সাফারিং, কনস্ট্যান্ট থ্রেট অর সামথিং লাইক দ্যাট। এবং সেইটা কিভাবে কনস্ট্যান্টলি থ্রেটেন আস, সরি। এবং এই দিস সেন্স অফ থ্রেট ক্রিয়েটস এ কাইন্ড অফ অ্যাংজাইটি অর অ্যাঙ্গুইশ ইন আস। কালকে আবার একটা কিছু ঘটবে, কালকে আমার ভাগ্যে আবার একটা কিছু। আমি কোনোদিন ভালো পরীক্ষা দিতেই পারি না, পরীক্ষায় গেলেই আমার খারাপ নম্বর হয়। দেখো আমিটা থেকে যাচ্ছি, কিন্তু আমার কপাল খারাপ। আমি দেখেছি লক্ষ্য করে, আমার বন্ধুদের কপাল দারুণ, অল্প পড়ে দারুণ রেজাল্ট করে, আমার কপাল খারাপ। তাই তো ঈশিতা থেকে থেকে বললো কি না, এটা আমার দোষ না, আমার কপালটাই খারাপ। আমি আমি কি করবো? আমি কত চেষ্টা করলাম, পরীক্ষায় ভালো হচ্ছে না। সো আই গেস এই যে আমি 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 সেটা হচ্ছে ছাত্রে। আর যদি হাইডেগার হও, forget about the exam, get to the pleasure of reading, and you are lost in that reading. And probably when you are lost in that reading, তুমি একটা অন্য আই হয়ে উঠে আসবে। সরি, আই হয়ে উঠেই আসবে না, তুমি একজন অন্য কেউ হয়ে যাবে। তুমি মনে করবে যে এই গল্পটার জন্যই আমি বেঁচে আছি, এই মুহূর্তটার জন্যই আমি বেঁচে আছি। যখন একটা কেউ গান করো তখন কি ভাবো গানটা কোথায় গিয়ে কটা ফেমাস হবে, কি হবে? ইউ আর লস্ট ইন দ্যাট বিউটি অফ দ্য ক্রিয়েশন, ইউ আর লস্ট in that creativity, or that creative spark, তাই না? কি তাই তো বিষ্ণু? তখন কি ভাবো? কি বিষ্ণু কি করে যখন গানটা লেখো? হ্যাঁ স্যার। না, কি ভাবো তখন গানটা যখন লেখো, কি ভাবো? স্যার অ্যাকচুয়ালি অভিক গান লেখে, আমি তো এখনো মানে ওরকমভাবে লিখিনি। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। তুমি নিশ্চয় গান লেখা যখন ও বলতে পারবে, কি ভাবো? গানটা লেখার সময় কি গানটা নিয়ে ভাবো, না না তখন স্যার, তুমি কি কত পপুলার হবে, কত হিট হবে, কে গানটা শুনে কি রিয়াক্ট করবে সেগুলো ভাবো, না রাদার তুমি এটা ভাবো যে আই ওয়ান্ট টু এনজয় দ্যাট এন্ড আই ওয়ান্ট টু গেট লস্ট ইন দ্যাট? স্যার এনজয় ব্যাপারটা আছে, মারাদোনার কথা তো অনেকে পড়লে, এনজয় ব্যাপারটা আছে না লাইক মারাদোনার কথা ইমোশনাল। তো অনেকেই শুনলে, মারা গেছে। হ্যাঁ না মারাদোনার বক্তব্য তো অনেক নিউজ পেপারে অনেক আর্টিকেল বেরালো। আর্টিকেল গুলো পড়ে একটাই বুঝছিলাম আমি, আমার অন্তত মনে হচ্ছে যে ক্রিয়েশন কাকে বলে। হি গট লস্ট ইন দ্যাট, হি ডিডন্ট কেয়ার কে কি বলবে, কোথায় কি আছে। ওর কাছে মনে হচ্ছে গোল পোস্ট, ওখানে ঈশ্বর আছে, বলটা মেরে আমি ওই ঈশ্বরের কাছে পৌঁছাবো। this desire to assimilate yourself to the god, this union, this desire for an union with the god. So ball and the goal post
are not literally ball and the goalpost. Ball is my prayer and the goalpost is the God. I send that ball to that prayer. I send my prayer to the God. I send that ball to God, to eternity. What a great description of football is. That's it. You know, সো এই জন্য হাইডেগার দিয়ে অনেক বেটার আমরা আমাদের এক্সিস্টেন্সকে বুঝতে পারি। হাইডেগার ওই জন্য বারবার করে বলে এই অথেন্টিক এক্সিস্টেন্সটা খুব রেয়ার, এটা কিন্তু অত সহজ না। একটা দিন কালকেই গিয়ে কুলিক নদী দেখবে আর ভাববে অথেন্টিক এক্সিস্টেন্সে পৌঁছে গেছি, দ্যাট ইজ নট দ্য কেস। ইটস ভেরি ডিফিকাল্ট, কিন্তু ইটস আ ফ্যাসিনেটিং থিং। মানে এই মুহূর্তে না, গত 4-5 মাস ধরে আমি বুঝেছি যে দিস ইজ সামথিং দ্যাট আমাদেরকে বুঝতে হবে। মেবি ফ্লাওয়ার, মানে এরকম করে বলছে তোমার ফ্লাওয়ার দেখা, ফ্লাওয়ারটা অন্যরকম হতে শুরু করবে আর তুমিও অন্যরকম হতে শুরু করবে, কারণ তোমার দেখা পাল্টাবে মানে তুমি পাল্টাচ্ছ। আর তোমার দেখা যত পাল্টাচ্ছে তত ফ্লাওয়ার দেখা, ফ্লাওয়ার আর থাকছে না, ফ্লাওয়ার অন্য কিছু হয়ে যাচ্ছে। তুমি যত প্যাশনেটলি ফুটবলটা খেলবে তত এই গোল পোস্ট থাকবে না, ইট উইল বি সামথিং এলস। আর যত গোল পোস্টটা সামথিং এলস হবে, তুমিও উড বি সামথিং এলস। বল যদি প্রেয়ার হয়, গোল পোস্ট যদি ঈশ্বর হয়, তুমি কে? তুমি একজন কে? তুমি কে তাহলে? তুমি একজন ডিসাইপল, তাই না? তুমি একজন ওই গির্জায় যাওয়া প্রার্থনারত একজন ডিসাইপল, তুমি জাস্ট তোমার প্রেয়ারটা দিচ্ছ, পথিক, দ্যাটস ইট। সো তুমি পাল্টে যাচ্ছ অ্যাজ এ মারাদোনা। সো লেটস এন্ড অন দ্যাট নোট। তোমাদের দুটো টাইপস অফ এক্সিস্টেনশিয়ালিজমের কথা বলছি। নাও ইউ থিঙ্ক অ্যাবাউট ফ্লাই, হাউ টু ইন্টারপ্রেট ইট। যে স্টোরিতে শুরুতে যে বস আর শেষে যে বস, হোয়াট কাইন্ড অফ চেঞ্জ দেয়ার ইজ অকারিং, এটাই কি অথেন্টিক এক্সিস্টেন্সের দিকে গেল কিনা? এই চেঞ্জটা আদৌ কি কোনো চেঞ্জ হচ্ছে কিনা, না অ্যাংজাইটি গুলো থেকেই যাচ্ছে ওর মধ্যে, অ্যাঙ্গুইশ গুলো থেকেই যাচ্ছে ওর মধ্যে, ঈশ্বরকে কিভাবে দেখছে, রাইট? আর আর গল্পটা আমাদের ফ্লাই নামটা দিল কেন? এই কয়েকটা অ্যাঙ্গেল একটু ভাবো। উই ক্যান টক অ্যাবাউট দ্যাট দেন লেটার অন। আমি চেষ্টা করবো তোমাদের একটা ছোট্ট দেখানোর। আওয়ার সিনেমাটা না আমার কাছে আছে, সো আই উইল ট্রাই টু অ্যারেঞ্জ ফর ইট। যদি একটা দিন হয় ওই সিনেমাটা দেখলে তোমরা, আর একটা দিন তোমরা ফ্লাইটে নিয়ে আমরা তাহলে ছোট্ট করে ডিসকাস করবো, ঠিক আছে? শুড আই এন্ড? আর কিছু প্রশ্ন না থাকলে? ইটস অ্যাবাউট টু বি, ইটস জাস্ট অ্যাবাউট 2 o'clock। স্যার অভিক ঠিক বলছি। আছে, ডান? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি, এই যে তাহলে এই যে অথেন্টিক এক্সিস্টেন্সিয়াল ব্যাপারটা, তাহলে এটা কি সবসময় এটাকে নিয়ে চলা সম্ভব? ডিজাইন সবসময় নিয়ে চলা সম্ভব না, তো ওটার জন্য তো হাইটেক। সবসময় আমরা ইনঅথেন্টিক, সব সময় আমরা ইনঅথেন্টিক। এটা আলটিমেট গোল কি তাহলে? না না, অথেন্টিক আছে বলেই, সরি ইনঅথেন্টিক বলেই আমাদের মধ্যে এত ইগো, ইনঅথেন্টিক আছে বলেই আমাদের মধ্যে এত হিংসে। আমাদের মধ্যে অ্যাকচুয়ালি হাইডেগারের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে পাল্টানো, মানে আমাদেরকে অথেন্টিক এক্সিস্টেন্সের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা, সো দ্যাট আমরা নিজেদের মধ্যে হিংসা, ইগো এগুলোকে খানিকটা কমাতে পারি। Is it like reflected and unreflected consciousness? ওটা তো আবার ছাত্রের দিকে চলে যাবে, ছাত্রের কথাবার্তা চলে যাবে। ছাত্রের কাছে আই খুব ভাইটাল। হ্যাঁ, ছাত্রে যা যা বলছে সবকিছু আইতে ফিরে আসা, নাথিংনেস কে রিয়েলাইজ করো দিয়ে বিং এ ফিরে আসো। আর ও বলছে বিং এন্ড টাইম, আমি টাইমের জায়গাটা গেলাম না, এই প্রত্যেকটা টাইম টেম্পোরালিটির মধ্যেই কিন্তু আমরা আছি। আমাদের কিন্তু আর ভার্চুয়ালি কিছু নেই টাইম ছাড়া। দেখো অলরেডি আমরা কিছুটা টাইম কাটিয়ে আসলাম এবং তার মধ্যে দিয়ে একটা ক্লাস হলো। তুমি বলে ক্লাস হলো, আমি বলবো ঘন্টা 1 ঘন্টা গেল। গেল মানে আমি বলছি না খারাপ, আমি বলছি মানে 1 ঘন্টা আমরা অতিবাহিত করলাম, বা একটা সময় অতিবাহিত করলাম। যদি সেটাকে ঘন্টা দিয়ে বুঝতে হয় তো ঘন্টা দিয়ে বুঝবো, যদি অন্য কিছু দিয়ে বুঝতে পারি অন্য কিছু দিয়ে বুঝবো। 1 কাপ চা খেলাম, 1 কাপ কফি খেতে খেতে আড্ডা মারলাম, দ্যাট কুড বি অ্যানাদার ওয়ে অফ লুকিং এট ইট। কিন্তু প্রশ্নটা হচ্ছে দেখো লোকের টাইম ছাড়া আর কি আছে এক্সিস্টেন্সে? দেয়ার ইজ ভার্চুয়ালি নাথিং। কিন্তু আমরা টাইমটা নিয়ে কতটা কনসিয়াস, কতটা আমরা এই সমস্ত টেম্পোরালিটি গুলোকে নিয়ে ভাবি? কিচ্ছু ভাবি না। আমাদের কাছে টাইম মানে ঘড়ির কাঁটা, সকাল হয়, এমটি হোমোজেনাস টাইম। বেঞ্জামিন বলছে হোমোজেনাস এমটি টাইম, উল্টো বললাম আমি, হোমোজেনাস এমটি টাইম। এইটা যদি বোঝা যায় তাহলেই বোঝা যাবে পৃথিবীর চিন্তার কি পাল্টে গেল।
পৃথিবীর চিন্তা কি পাল্টেছে অ্যারাউন্ড দ্য টাইম অফ 18th সেঞ্চুরি, এটাই পাল্টেছে। এমটি সবকিছু দেখবে এমটি হোমোজেনাস টাইমের পার্ট, সবকিছু। একটা টিভি কিনে নিয়ে আসলাম, দুদিন পরে খারাপ হয়ে গেল, ফেলে দিলাম। টিভিটা ইজ নট এট অল এন ইস্যু, ফোনটা ইজ নট এট অল এন ইস্যু। কোনো কিছু, সবকিছুর মধ্যে কি ভয়ঙ্কর ইনস্ট্রুমেন্টালিটি, আর্টিফিশিয়ালিটি। কেউ বদার করি না আমরা রিমোটটাকে নিয়ে ঘাজ 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 করে চ্যানেল চেঞ্জ করি, কোনোদিন কেউ বদার করি না হোয়াট ইজ দ্যাট অবজেক্ট। আমাদের কাছে একটা অবজেক্ট, এই অবজেক্ট থেকে বেরিয়ে আসার জন্য বারবার করে বলে যাচ্ছে হাইডেগার, ট্রিট ইট অ্যাজ এ সাবজেক্ট। ওটা অতটাই সিগনিফিকেন্ট যতটা টিভি সিগনিফিকেন্ট, যতটা তোমার ডিমান্ড ফর এন্টারটেনমেন্ট সিগনিফিকেন্ট। তোমার ডিমান্ড ফর এন্টারটেনমেন্ট যদি সিগনিফিকেন্ট হয়, তাহলে রিমোটটাও সিগনিফিকেন্ট ইকুয়ালি, ইফ নট মোর। বুঝতে পারলে অভিক? মানে অথেন্টিক যাওয়ার চেষ্টাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? গোটা গল্পটার মধ্যে অ্যারাবিতে দেখবে বাচ্চাটা কি অর্থে আলাদা আমাদের থেকে, তার অবজারভেশন, তার দেখা, তার ওয়ার্ড, তার নিজেকে নিজে কতটা চেনে, তার ইন্টার কনসিয়াসনেস, ইন্ট্রা কনসিয়াসনেস দুটোই আছে। কনসিয়াসনেস কিন্তু আবার ডেঞ্জারাস জিনিস। আমি কনসিয়াস হব, যেটা ছিল জার্মান থিঙ্কিং এ, কান্টে ছিল ওই রোম্যান্টিসিজমটা, তাই আমি কনসিয়াস, আমি আনটাকে দেখে কনসিয়াস হব, খুব ডেঞ্জারাস জিনিস। আবার সে আমি আমি আমি, হাইডেগাররা বলবে আনটাতে হারিয়ে যাও, আর তখন আর ভাববে না যে আমার মাথায় কি চিন্তা আসলো, কোন ইমাজিনেশন আসলো, লোকগুলো কোথায় যাচ্ছে, এগুলো ভাবার কোনো অবকাশই নেই। কারণ নেগেটিভ ক্যাপাবিলিটি, দ্যাটস ইট। নেগেটিভ ক্যাপাবিলিটি করো, পজিটিভ ক্যাপাবিলিটি গুলোকে ত্যাগ করো। নেগেটিভ ক্যাপাবিলিটি ইউ ফরগেট, থিঙ্ক এক্সিস্টেন্স ইন দ্যাট ওয়ে। একদম একটা নতুন কিছু উঠে আসবে, রাইট? যেটা আসেনি, দ্যাট ইজ দ্য আনফরচুনেট পার্ট অফ ইট। কিন্তু আমার এটা মনে হয়, যেটা বলে আমি শেষ করি, আমি যখন বাইরে যাই আমি এটুকু বুঝতে পারি, পৃথিবীতে না, এই জার্মানি বলো, ফ্রান্স বলো, ইটালি বলো, এই দেশগুলো না এখনো কিছু, এখনো বলতে না, বেশ বড় অংশের লোক কিন্তু এখনো এরকম ভাবেই ভাবে ও প্র্যাকটিস করে। কিন্তু ওরা ইন্ডিয়ান একাডেমিক্স যা অহংকারী, যা ন্যারো, ওরা কিন্তু নয়, ভীষণ হিউম্যান, ভীষণ হিউম্যান, ভয়ঙ্কর রকম ইনোসেন্ট ওরা, ভয়ঙ্কর রকম ভালো, মানুষকে মানুষ হিসাবে দেখে। রাস্তায় তুমি দাঁড়িয়ে থাকবে, কিছু একটা দাঁড়িয়ে আছো, কেন দাঁড়িয়ে আছো, পাশ থেকে কেউ এসে জিজ্ঞেস করবে, ডু ইউ নিড এনিথিং, জিজ্ঞেস করবে। এখানে তুমি রাস্তায় মরে যাও, পাশ দিয়ে গাড়ি চলে গেলেও দাঁড়াবে না। ভয়ঙ্কর আমরা স্বার্থপর, একে অপরকে হিংসা করি, নিজের কেরিয়ারের পিছনে ছুটি, একবারও ভাবি না আমার কেরিয়ার আবার কি জিনিস, আমি জীবনে কিছু করতে চাই, দ্যাট শুড বি দ্য কেরিয়ার। সেটা আমি কি করে করব, দ্যাট ইজ আপ টু মি। আমরা এটাকে কেরিয়ার, পরীক্ষা, এক্সাম, স্বার্থপর, হিংসে, কি নেই। সো এটা একটা ব্যাপার। এটা কিন্তু যে ওই সব দেশগুলোতে এত লোক, এত বড় বড় থিঙ্কাররা এসেছে, ভেবেছে, তার কিন্তু কিছু এফেক্ট ওই দেশের লোকেদের মধ্যে পড়েছে, আমাদের নেই somehow. So it is time that we start thinking, আর কবে ভাববো, we are really at the verge now. Anyway, so let's stop, হ্যাঁ? So অনেক দেরি হয়ে যাচ্ছে, দুটো বাচ্চা, আমারও it's time, time for lunch বলবো না, আমার অলরেডি পেটের মধ্যে some kind of movement is taking place, so I'm feeling hungry. So it's better instead of telling it as a time for lunch, let's say that I'm hungry. So এখানেই থামছি, হ্যাঁ? পরের দিন আবার নেক্সট উইকে স্যার একটা একটা কথা কুইকলি, আমাকে বলছি ফ্যামিলি যে রেখে দিও না। হ্যাঁ, কি হ্যাঁ, বলছো, বলছি তোমার যে- বাড়ি যাবো নাকি লাঞ্চের জন্য? না আমি ওটা বলছি না, হ্যাঁ, বলছি ওটা তো যে- বলবেই না, সেটা তো স্বাভাবিক। বলো বলো। আচ্ছা ঠিক আছে, বলতে হবে ওটাও একদিন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো। বলছি এক্সাম তো স্টার্ট হচ্ছে 2nd জানুয়ারি থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ